ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিশাল বিক্ষোভ, নিন্দা জানিয়ে সরকারের বিবৃতি। ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল তেল আবিব। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনো সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। রংপুরে একের পর এক উপজেলায় ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। রোগ সম্পর্কে জানেন না গরু বেচাকেনায় জড়িতরাও, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। এবং ওষুধ আমদানিতে ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের ঘোষণায় রফতানিতে ক্ষতির শঙ্কা দেখছেন না উদ্যোক্তারা। বিকল্প বাজারে বাড়বে প্রতিযোগিতা, অর্থনীতিবিদদের সতর্কতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গাজা অভিমুখে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ ও অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করেন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর ঘুরে আবারও পল্টন মোড়ে এসে শেষ হয়। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। গাজার দিকে রওনা করা ত্রাণবাহী জাহাজে আক্রমণের তীব্র নিন্দা জানান নেতারা। অবিলম্বে আটককৃত মানবাধিকার কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন জামাতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিশ্ব মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার সুযোগে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসরায়েল। বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, নারীদের জন্য খাদ্য নিয়ে একটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 44টি দেশের 500 মানবাধিকার কর্মী রওনা দিয়েছে। সেখানে ইসরায়েলি হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে। যেসব রাষ্ট্রের মুরাদ আছে তুরস্ক সহ আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। গাজায় ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের হাতে আটক অধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানায় সরকার। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে ইসরায়েলকে আহ্বান জানায় বাংলাদেশ। মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভূমধ্যসাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল। আটক করা কয়েকশো অধিকার কর্মীকে রাখা হয়েছে কারাগারে। দ্য ম্যারিনেট। গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে আশার আলো দেখালেও সবশেষ এই নৌযানটিও আটকে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের একের পর এক নৌযান লক্ষ্য করে আক্রমণ চালায় ইসরায়েলি নৌবাহিনী। 42টি নৌযান থেকে আটক করা হয় কয়েকশো অধিকার কর্মীকে। তাদের আশদোদ বন্দর হয়ে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান।
আটকের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নৌবহরের যাত্রীদের ইউরোপে পাঠানো হবে। অধিকার কর্মীদের সাধারণত কয়েকদিনের মধ্যেই ফেরত পাঠানো হয়। অতীতে দীর্ঘমেয়াদে কারাগারে রাখার ইতিহাস না থাকলেও এবার ইসরায়েলের কট্টরপন্থী নেতারা বলছে, যারা বারবার এমন পদক্ষেপে অংশ নিচ্ছে তাদের দীর্ঘদিন আটকে রাখা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছে, আইনিভাবে ইসরায়েল চাইলে কয়েক মাস বা কয়েক বছরও আটকে রাখতে পারে, তবে নির্ধারিত সাজা হলো বহিষ্কার। একই সঙ্গে ইসরায়েলে প্রবেশে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, যেটা আগেও অনেকে 100 বছরের জন্য পেয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, যাত্রীদের নামিয়ে বাসে আগুন, গুলি, মিরপুরের সেনপাড়ায় হঠাৎ আতঙ্ক। আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের জের, বলছে পুলিশ। আটক করা যায়নি কাউকে। নানা দাবি সামনে এনে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ বিএনপির। তবে ভোট নিয়ে লন্ডনে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতেই আস্থা রাখতে চান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে পিআরের দাবি নিয়ে রাজপথে থাকা জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলেও অভিযোগ নেতাদের। এ অবস্থায় দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালি রিপোর্ট। দীর্ঘ বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট উৎসব থেকে বঞ্চিত মানুষের আলোচনার বিষয়বস্তু নির্বাচন। রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল, সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু দলের পিআরের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষের অনেকেই। মাননীয় সভাপতি, যদিও প্রধান উপদেষ্টা দেশ পেরিয়ে বিশ্বমঞ্চেও জানিয়ে এলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেন ডক্টর ইউনূস। তবে আলাদা আয়োজনে দেশের মানুষ আরো 5 থেকে 10 বছর এই সরকারকে ক্ষমতায় চায় এবং ভোট আটকাতে আন্তর্জাতিক কিছু মহলের অর্থ ঢালার বক্তব্য রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এসব কথা কানে তুলতে চান না রাজনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আস্থা বিএনপির। শুধু আন্তর্জাতিক মহলই নয়, নানা দাবিতে দেশেরই কিছু দল নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ তার। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত ইসলামীও। ঘোষিত সময় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। খুলনায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথাই হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সমাধান দেখছেন না তিনি। ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা, সেটা কিন্তু সফল হবে না। একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে, এটা তো কোনো রাজনীতি না। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কিছু জায়গায় ছাড় দিয়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে যে মত পার্থক্য দেখছি, সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা বড় ক্ষতির মুখে পড়বে। দেশকে স্থিতিশীল রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকার এবং দলগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে। এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জুলাই সনদের বাস্তবায়ন, এটা জাতীয় ঐক্যমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সে অনুসারে এটা বাস্তবায়িত হবে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন দেশের জন্য। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপরজনের সন্ধানে তুরাগ নদে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নওগাঁতেও নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলছে তল্লাশি।
তীরে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা, এই বুঝি দেখা মিলল আদরের সন্তানের। তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে গাজীপুরের আলিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। এই সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এই সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। আমি সেলুর বাড়ি খেয়ে আমি অনেক দূরে পড়ে গেছি, কিন্তু বাচ্চাটারে আমি ধরতে পারি না। যেই নৌকাটা ডুবে গেছে সেই নৌকাটাকে আইডেন্টিফাই করেছি এবং নৌকাটাকে বাদ দেওয়া হয়েছে। নৌকাটাকে উপরে তোলার জন্য চেষ্টা চলতেছে। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রনি নামে এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। বেঁচে থাকার তো সম্ভাবনা নাই, তবে লাশ যদি ভেসে ওঠে সেটাও 24 ঘন্টা সময় লাগে। নিখোঁজ রনির গ্রামের বাড়ি মান্দা উপজেলার বানডুবিতে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে গুলি ছোঁড়া ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 7:30টার কাছাকাছি সময় মেট্রো রেলের 266 নম্বর পিলারের পাশে ঘটনা হয়। এই ঘটনা বাসের চালক হেলপার জানিয়েছে, 3 দুর্বৃত্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে বাসে আগুন দেয়। এ সময় চালক হেলপারকে মারধর করে এবং বাসের জানালায় কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা। পুলিশ জানিয়েছে জড়িতদের গ্রেফতারে কাজ করছেন তারা। সকালে সড়কে দাউ দাউ করে জ্বলছে একটি বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েও ফেলে। বাসের চালক ও হেলপার জানান, আলিফ পরিবহনের ওই বাসটি নিয়ে শুক্রবার সকাল 7টার কিছু পরে মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিলেন তারা। পথে হঠাৎ গতিরোধ করে কয়েকজন। তাদের মারধর করে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বাস থেকে। পরে গুলি করে ও আগুন জ্বালিয়ে পালিয়ে যায় তারা। 3-4 জন আমার হেলপারে মারছে, মায়ের যাত্রীরা সবাই বইকে নামাই দেয়, পিস্তলা চাবারি দিয়ে ঠেকা যাত্রী নামাই দেয়, গাড়িতে আগুন জ্বালিয়েছে। এর আগেও আমাদের এখানে একটা ঘটনা ঘটছিল, আমাদের চেকারে কোবাই ছিল নেসার নামে একজন সন্ত্রাসী। ওনার লোকজন আইসা 1900 আইসা মানে ঘটনাটা ঘটাইতে পারে। পুলিশ জানায় বাসের চেকার নিয়োগ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। থানাধীন সেনপাড়া এলাকায় লিফ পরিবহন নামক একটা বাসে এবার তারা ভাঙচুর করে, কয়েক রাউন্ড গুলি হয়েছে জানতে পেরেছি। বাস মালিকদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। ঘটনাটার প্রকৃত কারণ কি সেটা আমরা দেখছি। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ছে একের পর এক উপজেলায়, তবে গণসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু বেচাকেনার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দফতরের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিরোধে টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের। এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়। এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই। রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনও পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে, হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ অধিদপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না আমার এদিকে হয়নি। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না, আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে। তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত, তারাই আক্রান্ত হচ্ছে। প্রাণী সম্পদ দফতর বলছে গণসচেতনতায় নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায় এই জন্য মসজিদ মন্দিরে
যারা আছে তাদেরকে হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যেই টাঙ্গাইলে দুটি সরকারি হাসপাতালের সামনেই আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বংশবিস্তার। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্য রোগীদের সঙ্গেই মশারি ছাড়া রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। মশক নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের সামনে জমে আছে পানি, যেখানে জন্ম নিয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ, পাশাপাশি বংশবিস্তার করছে মশা। একই অবস্থা হাসপাতালের দেয়ালের বাইরের ড্রেনের। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে টাঙ্গাইলে। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্যান্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে আক্রান্তদের। নেই আলাদা মশারির ব্যবস্থাও। অনেকে হাসপাতালে এসেও অসুস্থ হচ্ছেন। হাসপাতালের বাইরে মশা নিয়ন্ত্রণে না থাকায় আতঙ্কিত রোগীরা। পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে ডেঙ্গু পজিটিভ। রীতিমতো জ্বর আর বমি। এর আগে মশারি খুলছে, এইটা আমার নিজস্ব টাকাটা কিনছে, কোনো সরকারি কোনো মশারি হয়নি। পৌরবাসীও আছেন আতঙ্কে। মশার নিধনে পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তাদের। সুস্থ মানুষ হাসপাতালে এলে অসুস্থ হয়ে যায়। কয়েল ধরায় কিন্তু ওটাই কাজ হয় না। ওষুধ দিচ্ছে তো মশা মরে না, সাময়িক একটু ধুম হয়, বরঞ্চ এটা আরো মানুষের ক্ষতি হয়। এই যে নোংরার কারণে এই মশাগুলো উৎপত্তি হইতেছে, জন্ম হইতেছে। পৌরসভা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এর কোনো পৌরসভা কোনো ডিসিশন নেয় নাই এ বিষয়ে। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষের কেউ। সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হতে হবে সবাইকে। মশারির ভিতরে আমরা রাখার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু ব্যত্যয় ঘটে, সেটা আমরা আরও সতর্কতার সাথে রাখার ব্যবস্থা করব। সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে মেনে চলে হয় না, এই জন্য ডেঙ্গুর প্রকোপ আমাদের একটু কম্পারেটিভলি অন্যান্য জেলার চেয়ে একটু বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 6 মাসে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 466 জন, যাদের বেশিরভাগই মির্জাপুর উপজেলার। সময় সংবাদ, টাঙ্গাইল। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপে রফতানি আয় কমা সহ নানা শঙ্কা জাগলেও বাংলাদেশে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তবে বিকল্প বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গেল 1 অক্টোবর থেকে কাজও শুরু করেছে মার্কিন প্রশাসন, যদিও এর বিরোধিতা করেছে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা। সংগঠনটির দাবি, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে দরকারি ওষুধের অর্ধেক মিটেছে আমদানিতে। একটু একটু করে বড় হওয়া বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম রপ্তানি গন্তব্য বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের ওষুধ শিল্পে? ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির তথ্য, 2024 সালে 21,266 কোটি 7 লাখ ডলারের ওষুধ আমদানি করেছে যুক্তরাষ্ট্র। 2020 সালে যার পরিমাণ ছিল 13,943 কোটি 10 লাখ ডলার। পরিসংখ্যান বলছে মার্কিন বাজারে ওষুধের আমদানি লাগাতার বাড়লেও দেশটিতে উত্থান পতনে চলছে বাংলাদেশের রফতানি। সবশেষ গেল অর্থ বছরে 1,80 লাখ ডলার মূল্যের ওষুধ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা আগের অর্থ বছরের চেয়ে 46 লাখ ডলার কম। তবে ওষুধ শিল্পে মার্কিন শতভাগ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করে এই খাতের ব্যবসায়ীরা। ভারত এবং চায়না যতটা এফেক্টেড হবে, বাংলাদেশ অতটা এফেক্টেড হবে না এই মুহূর্তে। সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারের যে উদ্যোগ, এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে। চীন ভারতের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধাজনক অবস্থানে হলেও বিকল্প বাজারে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে চেষ্টা করবেন। সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বাংলাদেশের। চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে, তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে। যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিকারক শীর্ষ দেশ ভারত 2024 অর্থ বছরে 27.9
বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানি করেছে দেশটি, যার মধ্যে 8.7 বিলিয়ন ডলারের ওষুধ গেছে যুক্তরাষ্ট্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে চড়া রাজধানীর কাঁচা বাজার। 2 দিনে কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ, প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বেগুনের কেজি ঠেকেছে প্রায় 200-তে। ঊর্ধ্বমুখী মুরগি ও ইলিশের দরও কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। মরিচের ঝালে পুড়ছে ভোক্তার গাল। দুদিন আগেও রাজধানীতে 160 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও আজ উঠেছে 300 থেকে 320 টাকা পর্যন্ত। গতকাল এই দাম ছাড়িয়েছিল 400-র ঘর। বাংলাদেশের মরিচের আমদানি কম বৃষ্টির কারণে, আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ, তাই মরিচ আসতে পারে না। আমরা কি মরিচের বদলে কি মূলা খামো? বেড়েছে অন্যান্য সবজির দামও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন 150 থেকে 200, শসা 60, পটল 80, ঢেঁড়স 80, করলা 120 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা দরে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এসব সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বাড়ছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। সবজির দাম একটু বেশি, বৃষ্টির কারণে মাল আসে না, মালের দাম একটু বেশি থাকে। সিজিংয়ে আপনার 80 টাকা করে, আবার 60, 70, 80। এই বেগুনটা একটু রেট বেশি, এটা ধরেন 200 টাকা করে আমরা বিক্রি হইতেছে। আমরা যেভাবে চাইছি এইভাবে পাচ্ছি না। একটা লাউয়ের দাম নিচে 80 টাকা নিলাম, আধা কেজি করলা নিল, কাঁকরোল নিচে 40 টাকা, মানে 80 টাকা কেজি। আমরা তো শেষ। এদিকে অন্যান্য মাছের দাম না বাড়লেও নতুন করে বেড়েছে ইলিশের দর। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 2200 থেকে বেড়ে 2400 ও 50 থেকে 100 টাকা বেড়ে ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। ছোট মাছ কেজিতে 100 থেকে 50 টাকা করে কেজিতে বাড়ছে, আর বড়টা 100 থেকে 150 টাকা, 200 টাকা বাড়ছে। 1 কেজি বেচি 2 টাকা, 2000 টাকা আছে কিনা, 2200 টাকা কেজি। এই দেখ 200 টাকা বেশি সব মাছের ভাই। এখন শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বাঙালিতে বুঝে কিনা কি আর মনে পাইতাম না, এই জন্য দামটা বেশি। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার 180 ও সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনের মালিকানাধীন তেল পরিশোধনাগারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুড়ে স্থাপনায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে পুরো স্থাপনা। ভয়াবহ এই আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় সমুদ্র সৈকত ও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে 1911 সালে তৈরি করা হয় শেভরনের তেল পরিশোধনাগার। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। প্রথম ম্যাচের 24 ঘন্টা না পেরোতেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপে সুপার 4-এ আসর শেষ করা বাংলাদেশ আফগানদের বিপক্ষে সিরিজটার শুরুটা দুর্দান্ত করলেও ব্যাটিং ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। রাশিদ খানদের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পরও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে 109 রান থেকে 118 রান তুলতে 6 উইকেট হারায় টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে জাকের সাইফরা। মিডল অর্ডারের শক্তি বাড়াতে দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম পাটোয়ারি। পেস বিভাগেও আসতে পারে পরিবর্তন। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান, তাদের লক্ষ্য ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিশাল বিক্ষোভ, নিন্দা জানিয়ে সরকারের বিবৃতি। ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল তেল আবিব। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের।
এবং গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনো সন্ধান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে অভিযানে ডুবুরি দল। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।